প্রতি, অথবা দেখতাম ক্লোজ আপ কি যেন একটা গানের অনুষ্ঠান। এই দুই তামাশার পরে এখন তৃতীয় যে তামাশা বাংলাদেশে হচ্ছে, এটা সরাসরি সম্প্রচার করা তামাশা, সেটা হচ্ছে আইসিটি কোর্টে গত জুলাই এবং আগস্টের গণহত্যার বিচার। খুব ভালো কথা, কিন্তু এই জিনিসটা পুরো জিনিসটাকে একটা হাস্যকর এবং তামসা বানিয়ে টেলিভিশনের মাধ্যমে এখন প্রচার করা শুরু করেছে। আমার মনটা আসলে খুব খারাপ, মানে খুব বিরক্ত লাগছে। কারণ বাংলাদেশে হয় কি, বারবার সাধারণ মানুষজন বিভিন্ন সময় প্রাণ দিয়ে থাকেন এবং রাজনৈতিক এই সংঘর্ষগুলোর, রাজনৈতিক এই আলাপগুলোর আসলে কোনো বিচার হয় না। একমাত্র 1971 সালের মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী যে অপরাধগুলো হয়েছিল তার কিছু বিচার আমরা করতে পেরেছিলাম, তারপরেও ধরেন আজহার এবং অন্যরা মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু বাকি সব সময় দেখা গেছে বিচার প্রক্রিয়াটাকে এমনভাবে করে ফেলা হয়, একটা তামাশা তৈরি হয়। এখন আসিফ নজরুল, ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল একটা নতুন তামাশা শুরু করেছেন। নতুন তামাশা হচ্ছে এখন শেখ হাসিনা এবং আরো যারা জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত হিসাবে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। বিচারের ব্যাপারে ব্যক্তিগতভাবে আমি খুবই আমি বিচারের পক্ষের মানুষ। এতগুলো মানুষ মারা গিয়েছে, তারা কেউ না কেউ দায়ী ছিলেন, কেউ না কেউ এটার পিছনে কলকাঠি নেড়েছেন। সুষ্ঠু তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে যে বা যারা দায়ী তাদের বিচার হোক, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আমার সবচেয়ে বড় আফসোসের বিষয়টা হচ্ছে পুরা বিচার প্রক্রিয়া প্রথম থেকে একটা তামাশা তৈরি করে দিয়েছে। এখন যে জিনিসটা তৈরি করা হয়েছে এটাকে বলা যায় একটা ক্যাঙ্গারু কোর্ট। এখানে ছাগলও জামাত, কসাইও জামাত, বা যেভাবে আপনি বলেন, মানে এটার বিচারকও জামাত, এটার রাষ্ট্রীয় পক্ষের আইনজীবীও জামাত, এটার বিরোধী পক্ষের আইনজীবীও জামাত। এতেই যে প্রবলেমটা তৈরি হচ্ছে, ভবিষ্যতে এইসব বিচার যে কি পরিমাণ হাস্যকর ছিল এটা আন্তর্জাতিক মহলের কাছে একেবারে কি বলা যায় প্রকাশ্য হয়ে যাবে, এবং এই বিচার কখনোই ধোপে টিকবে না। প্রথমে আপনি দেখেন এইটা রাষ্ট্রীয় পক্ষ চিফ প্রসিকিউটর হচ্ছে গিয়ে তাজুলটাকে জামাতের একজন আইনজীবী ছিল। গত আইসিটিতে যুদ্ধাপরাধীদের যখন বিচার প্রক্রিয়া শুরু হয় তখন এই তাজুল ইসলাম জামাতের ইসলামীর একজন আইনজীবী হিসেবে কাজ করেছেন। তাকে যখন আপনি রাষ্ট্রীয় পক্ষে দিবেন, প্রথম কথা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বাংলাদেশে মানে যে কেউ বুঝবে যে তাজুল এখানে ন্যায় বিচারের পক্ষে কাজ করবে না, সে যেন ভাবে একটা বিচার এবং রায় তৈরি করার চেষ্টা করবে। এইটা যখন তৈরি করা হবে, এই প্রথম আসিফ নজরুল দ্বারা এই তামাশা তৈরি করলো এবং জামাতের এই পুতুলগুলা তাজুলকে এইখানে বসালো। আচ্ছা, এতটুকু পর্যন্ত মানা হলো। সেই তাজুল অনেক গবেষণা করে 12,000 পৃষ্ঠার একটা অভিযোগ তৈরি করেছে। এই অভিযোগের প্রথম অভিযোগ হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বে, পরামর্শে, বুদ্ধিতে, যেভাবে বলেন, মেট্রো রেল, বিটিভি ভবন, এইগুলাতে নাকি আগুন দেওয়া হয়েছে। কি হাস্যকর অভিযোগ হইতে পারে, যে জায়গায় এনসিপির নেতারা নিজেরা স্বীকার করেছে যে পুলিশ হত্যা, এই সেতু ভবনে আগুন দেওয়া, মেট্রো রেল পুড়িয়ে দেওয়া, বিটিভি পুড়িয়ে দেওয়া সরাসরি তাদের মদদে হয়েছে। আসুন শুনে আসা যাক সেই কাহিনীগুলো। আসামি শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিভি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। এখন এইখানেই কিন্তু শেষ নয়। তারপরে যে জিনিসটা হয়েছে আপনি দেখবেন যে সাধারণত যে কোনো জায়গায় আসামি যত খারাপই খতরনাক হোক, তাকে কিন্তু তার সেলফ ডিফেন্সের একটা ব্যবস্থা করে দিতে হয়, যাতে করে কোনোভাবেই এখানের মধ্যে ডিফেন্স লয়ার দেওয়া না যেতে পারে। এই জন্য একটা তামসাকে এখানের মধ্যে বিরোধী পক্ষের আসামি পক্ষের আইনজীবী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। যাকে আইনজীবী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে তার নাম জামাত বিন আমজাদ না, জায়েদ বিন আমজাদ। মানে ওই নামেই তো বুঝতেছেন জামাত বিন আমজাদ চলেই আসে আর কি। সে হচ্ছে ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিশির মনির অ্যাডভোকেট, জামাতের একজন শীর্ষস্থানীয় আইনজীবী। সেই আইনজীবীর চেম্বারের একটা জুনিয়র উকিল, যাকে আমি দেখলাম লোকজন বলছে যে 2-3 বছরের বেশি তার কোনো অভিজ্ঞতাই নাই আদালতে। সে নাকি এখন যাদেরকে অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনা এবং তার প্যানেলের লোকজন, তাদের পক্ষে
তারা এখানের মধ্যে ডিফেন্স লয়ার হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কি পরিমাণ হাস্যকর তামাশা এই জামাত এবং জামাতের নেতা ইউনুস করতে পারে, আসিফ নজরুল করতে পারে, এই ঘটনা থেকে বোঝা যায়। বাংলাদেশে কি আওয়ামী লীগের কোনো আওয়ামী লীগ সমর্থিত প্রো আওয়ামী লীগ আইনজীবীর অভাব আছে? যদি আছে, আমি মনে করলাম যে আছে, আপনারা কি একটু নিরপেক্ষ ভালো আইনজীবী দিতে পারেন না? জেডাই খান পান্না বা আরো অনেক আইনজীবী আছেন, শীর্ষ আইনজীবীদেরকে দিয়ে অন্তত পক্ষে একটা তো দেখাইতে পারতেন যে না, একটা ভালো ডিফেন্স দেওয়ার চেষ্টা হচ্ছে। এইসব বাদ দিয়ে আপনি ছাত্র শিবিরের সভাপতির পকেট থেকে বের করা একটা জুনিয়র ছেলেকে শেখ হাসিনার পক্ষে আপনারাই নিয়োগ দিয়ে আপনারা করে দিচ্ছেন। এই হাস্যকর তামসার মাধ্যমে আপনারা যে জিনিসটা করতে যাচ্ছেন, এটা হচ্ছে পুরো বিচার প্রক্রিয়া প্রথম দিন থেকেই একটা জামাতের মজলিসে শুরা বানিয়ে ফেলেছেন আপনারা। ভবিষ্যতে এইসব বিচার আচারকে লোকজন মানে একবারে ছুঁড়ে ফেলে দিবে। এর চেয়ে দুর্ভাগ্য আর হইতে পারে না যে এই যে পুরা তামসা, পুরা টেলিভিশন শোটা আপনারা করলেন, এইটা কিন্তু একটা সময়ের অপচয়, রাষ্ট্রীয় রিসোর্সের অপচয় ছাড়া আর কিছুই হবে না। এই ক্ষেত্রে সমস্যা। এই শিশির মনির কিন্তু নর্মাল শিবিরের নেতা তা কিন্তু নয়, এরা কিন্তু ডিপ স্টেট, এরা জামাতের ডিপ স্টেট। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। আপনাদের অনেকেরই মনে আছে বুয়েটে আবরার হত্যা হয়েছিল, খুবই আলোচিত একটা হত্যা হয়েছিল, এবং এটার জন্য ছাত্রলীগের প্রায় 20 জন বা আরো বেশি বোধহয় লোকের ফাঁসি, ছাত্রলীগ কর্মীকে ফাঁসি দেওয়া হয়েছিল। এটা ভিডিও রেকর্ড আছে, সারা বাংলাদেশ বিক্ষোভে ফেটে পড়েছিল। আমরা প্রত্যেকে এটার প্রতিবাদ করেছি। ছাত্রলীগের এই সন্ত্রাস, এই মাস্তানের প্রতিবাদ করা হয়েছে। আপনি কি জানেন এখানে বাছাইকৃত কিছু ছাত্রলীগ নেতা ছিল যাদের অ্যাডভোকেট কে ছিল? শিশির মনির ছিল। এতেই বোঝা যাচ্ছে যে আবরার হত্যার সাথে এই যে ছাত্রলীগের ছত্রছায়া হেলমেটের ভিতরে থেকে জায়গা যে শিবির ছিল, তারা কোনো না কোনোভাবে জড়িত ছিল। তাদের পরিকল্পনায় হত্যাটা করা হয়েছিল এবং সম্পূর্ণ দায়িত্ব ছাত্রলীগের উপরে ফেলে দেওয়া হয়েছে। আপনাদের এটা মনে রাখতে হবে, 5ই আগস্টের পট পরিবর্তনের পরে কারাগারের দরজা ভেঙে যাদেরকে দ্রুত পালিয়ে যেতে সহায়তা করা হয়, আবরার হত্যা মামলার প্রধানতম আসামি যে ছিল তাকে কিন্তু এই সুযোগে জামাত বের করে দিয়েছে। এতে দেখা যাচ্ছে সেই আসামিকে ডিফেন্স দিয়েছে এই শিশির মনির এবং জামাত ইসলাম। এই আসামিকে পালিয়ে যেতে সাহায্য করেছে যখন তারা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে গিয়েছে। এই পরিমাণ ডিপ ষড়যন্ত্রের ভিতরে থাকা একটা লোক যখন এই আইসিটিতে তার জুনিয়রকে দিয়ে শেখ হাসিনা এবং ডিফেন্স লয়ার হিসাবে নিয়োগ দিতে চায়, আসলেও এইটার কোনো মানে দাঁড়ায় না। আমি আসিফ নজরুল এবং ডক্টর ইউনুসকে একটা কথা বলতে চাই। আপনারা জুলাই আগস্টের ডাইরেক্ট বেনিফিশিয়ারি। আপনি যে বলেন, যেই হত্যা করুন, আপনি করেন, শেখ হাসিনা করেন, 7.62 রাইফেল দিয়ে হোক, কেউ না কেউ পুলিশ, আর্মি, বিডিআর বা তৃতীয় পক্ষ যাদের কথা অনেক বেশি শোনা যাচ্ছে এবং ধামাচাপা দেওয়ার অনেক চেষ্টা হচ্ছে, যারাই করে থাকুক, এই জিনিসটা যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হয়ে আসতো, এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হতো এবং যেই দায়ী হোক তাকে যদি আপনারা দায়ী করতেন, সুষ্ঠু প্রক্রিয়া, বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে নিয়ে আসতেন, তাহলে এটা খুব ভালো হতো। কিন্তু সেটা না করে আপনারা এটা ধামাচাপা দেওয়ার একটা ক্যাঙ্গারু কোর্ট তৈরি করেছেন। এবং আওয়ামী লীগের কোনো আইনজীবীকে আপনারা তো মনে হচ্ছে যে যাতে এইসব জায়গায় কোনো সুযোগই না পায়, এই জন্য আপনারা দীর্ঘদিন ধরে এদেরকে পেটাচ্ছেন, মারেন। মানে একটা নর্মাল জামিন আবেদনও একটা, যদি আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবী যায় আওয়ামী লীগের কারো পক্ষে, তাদেরকে আপনারা ফিজিক্যালি টর্চার করছেন। প্রিয় দর্শক, আপনাদের মনে রাখতে হবে, যখন সত্যিকারের মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছিল আইসিটিতে, তখন কিন্তু জামাত দেশে বিদেশের সবচেয়ে বড় বড় অ্যাডভোকেটদের লাগিয়ে রেখেছিল। এই যে তাজুল আজকে যে প্রসিকিউটরের লম্বা লম্বা কথা বলে, তারা কিন্তু নিরাপদে নির্বিঘ্নে সেখানে গিয়েছে, সওয়াল জবাব করেছে, সাংবাদিকদের ব্রিফ করেছে। ব্যারিস্টার রাজ্জাক ছিলেন, সম্প্রতি মারা গিয়েছেন, তিনি ছিলেন, এবং একটা বিগ ডিফেন্স টিম নিয়ে জামাত গিয়েছে। আমি জানি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন আফসোস করেন যে আজকে আমাদেরকে একটা লয়ার দাঁড় করাতে দেয় না, তখন কেন আমরা তাদেরকে সেই জায়গাটা দিলাম, তাদেরকেও তো আমরা পেটাইতে পারতাম। আসলে আপনারা পারতেন না, কারণ হচ্ছে যে কিছুটা হলেও তো মানুষ আর পশুর মধ্যে একটা পার্থক্য থাকে, কিছুটা হলেও মানুষ এবং জামাত শিবিরের মধ্যে একটা পার্থক্য থাকে। এই পার্থক্যটা থাকতো, মানে কারো পক্ষেই এত নগ্ন উগ্রভাবে এই কাজগুলো করা সম্ভব হতো না। সুতরাং সেই লয়ারদেরকে দেওয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধের জন্য। এই তাজুল, ব্যারিস্টার রাজ্জাক সহ অসংখ্য, একটা বিগ, এই শিশির মনির হয়তো ছিল, এবং আরো একটা বিগ প্যানেল লয়ার ছিল, তারা সওয়াল জবাব করেছে এবং তারা মানে একটা ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। যার কারণে আপনি মনে রাখেন শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আজম কিন্তু তাকে কিন্তু ফাঁসি দেওয়া যায় নাই। যদিও আমরা যারা আন্দোলনকারী ছিলাম, আমাদের একটা প্রত্যাশা ছিল যে শীর্ষ অপরাধী হিসাবে গোলাম আজমের ফাঁসি হবে, ফাঁসি হয় নাই, কারণ তারা ওইভাবে ডিফেন্স দিয়েছে। দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি দেওয়া হয় নাই। বা সম্প্রতি আপনারা জানেন যে আজহার মুক্তি পেয়েছে, তার এখানের মধ্যে আবার অন্য একটা আইন প্যাচ করে ওরা ওই আবার ক্যাঙ্গারু কোর্ট করেছে। কিন্তু ন্যায় বিচার ছিল, যা অনেকের ফাঁসি হয় নাই, অনেকের যাবজ্জীবন হয়েছে, এবং এই দুইজন না, অনেকের আমরা নাম জানি, এবং যারাদের বিচারে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
যেহেতু দেলোয়ার হোসেন সাইদি এবং গোলাম আজমের নামটা একটু বেশি শোনা যায়, বেশি পরিচিত, তাই এই দুটো নাম বললাম। কিন্তু এখন কি হচ্ছে, এখন আপনারা এক ন্যূনতম ডিফেন্স দেওয়ার সুযোগ দিচ্ছে না। আপনি আপনার জুনিয়রকে নিয়ে এসা এই শেখ হাসিনার পক্ষে উকিল বানিয়েছেন। রিয়েলি ভাই, মানে এত নোংরা ভাবে, এত খারাপ ভাবে করতে হবে মিস্টার আসিফ নজরুল? মানে এত আপনার কুরকুরানি, এত আপনি বিচার ব্যবস্থাকে তুচ্ছ বানায় ফেলাবেন, এত তামাশা বানায় ফেলাবেন পুরো দেশটাকে, এত তামাশা বানায় ফেলাবেন যে এই যে শত শত মানুষ মারা গেল তাদের বিচারকে, তাদের দিকে তো তাকাতে হবে। তাদের তো বিচার পাওয়ার একটা হক আছে। তাদেরকে আপনারা বিচার না দিয়ে জামাতের মজলিসে শুরার একটা বৈঠক বানিয়ে টেলিভিশনে তামসা করবেন, এইটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না। প্রিয় দর্শক, আমার কাছে মনে হয় আমরা সকলেই ক্লোজলি এই বিচার দেখতে থাকবো। বিচারের নামে এই তামসাটা আগামীতে দেখতে থাকবো এবং আমরা সকলেই কষ্ট পাবো। যারা মারা গিয়েছে তারা শেষ পর্যন্ত মারাই গেল এবং তাদের মা বাপ, তাদের ফ্যামিলির কান্নাকাটে ছাড়া বাকি সকলের কাছে তারা একটা নাম্বার। বাকি সকলের প্রতিশোধের, রাজনীতির, সুবিধার, ঘুষ এবং ডাকাতির সুযোগ করে দেওয়ার জন্যই শুধু তারা প্রাণ দিয়েছে। এর চেয়ে দুর্ভাগ্য এই জাতির হতে পারে না, এর চেয়ে কষ্টের